নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সবার অর্থাৎ আমরা যারা স্টুডিওতে বসে রয়েছি এবং আপনারা দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে, প্রত্যেকের একটা জিনিস কমন, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আমাদের যখন ছেলেবেলায় রচনা লিখতে দেওয়া হয়েছে যে তোমার জীবনের লক্ষ্য কি, আমরা প্রত্যেকে একবার না একবার লিখেছি যে চিকিৎসক হওয়া লক্ষ্য। কারণ চিকিৎসক হওয়ায়, চিকিৎসকই প্রফেশনটার সঙ্গে এমনই একটা মাহাত্ম্য ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, যেটা এখনো জড়িয়ে থাকাটাই স্বাভাবিক, কাম্য। কিন্তু এক শ্রেণীর চিকিৎসক, এক শ্রেণীর হাসপাতাল কর্তৃপক্ষের সৌজন্যে তার পাশে একটা বড়সড় প্রশ্নচিহ্ন বসে গেছে। এতটাই যে আজ খোদ মুখ্যমন্ত্রী তিনি বেসরকারি হাসপাতাল নিয়ে বৈঠক করেন টাউন হলে এবং সরাসরি কড়া বার্তা দেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে। কি সেই বার্তা, কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরই বা বক্তব্য কি, নাগরিক সমাজই বা কি বলছেন, এই সমস্ত কিছু জানার চেষ্টা করব। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 টেলিফোন নাম্বার। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার, রয়েছেন এমআরআই এর সিইও রূপক বড়ুয়া এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শুরুতে একবার দেখে নিই, হাসপাতাল কারখানা নয়, সেবার নামে লোক ঠকানোর ব্যবসা চলবে না। বেসরকারি হাসপাতালগুলিকে ডেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন সুযোগ পেলেই বিল বাড়ানোর খেলা বন্ধ করতে হবে। স্পষ্ট জানিয়ে দিলেন ডুজ অ্যান্ড ডোন্টস। টাউন হলে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক। চিকিৎসার নামে লোক ঠকানোর ব্যবসা আর বরদাস্ত করবে না সরকার। শুরুতেই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যে পেশেন্ট যাচ্ছে সেও তো টিকিট রোগে ভর্তি হওয়ার আগেই মরে যাচ্ছে মানসিকভাবে, আর শুধু সে মারা যাচ্ছে না, তার পরিবারটাও মরে যাচ্ছে। ঘটি বাটি সব বিক্রি করে দিয়েও তার কিচ্ছু থাকে না। আমরা কি একটু মানবিক খাবো না? একটু ভালো চিকিৎসার আশায় বেসরকারি হাসপাতালে গিয়ে সর্বস্ব খুইয়ে বসার অভিজ্ঞতা বলা যায় ঘরে ঘরে। এতদিন আমি আপনি যে কথা বলতে চেয়েও ঠিক জায়গায় বলতে পারিনি, সেটাই বললেন মুখ্যমন্ত্রী। একেবারে বেসরকারি হাসপাতাল কর্তাদের ডেকে এনে সামনাসামনি শুনুন আমার আপনার অভিযোগই কিভাবে উঠে এলো মুখ্যমন্ত্রীর গলায়। স্বচ্ছতার অভাবের একটা নাম বেসরকারি হাসপাতাল। সুযোগ পেলেই বাড়িয়ে দেওয়া হয় বিল, দরকার না থাকলেও কাঁড়ি কাঁড়ি টেস্ট। বিল বাড়াতে রোগীকে বেশি দিন আইসিইউ ভেন্টিলেশনে রাখা হয়, ডাক্তারদের কমিশনের জন্য টেস্টে বাড়তি খরচ, লাইফ সাপোর্টে রেখে অপারেশনের কথা বলা, রোগীর পরিবারকে কেস সামারি দেওয়ার বালাই নেই। তখনই টাকা দিতে না পারলে মৃত্যুর পর দেহ আটকে রাখা হয়, বেশি ফি নিতে বাধ্য করা হয় ডাক্তারদের, মেডিক্লেম থাকলেও ক্যাশলেসে রাজি হয় না হাসপাতাল, চুক্তি থাকলেও গরিবদের চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হয়, এমার্জেন্সি থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া হয়, স্টেন্টের দাম বেশি নেয় বেসরকারি হাসপাতাল, প্যাকেজের কথা বলে পরে ধরানো হয় বাড়তি বিল। শুধুমাত্র অভিযোগ নয়, এবার থেকে বেসরকারি হাসপাতালগুলোকে এই রাজ্যে ব্যবসা করতে হলে কি করতে হবে আর কি করা যাবে না তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলোকে তাঁর বার্তা, এমার্জেন্সি থেকে রোগী ফেরানো যাবে না, চিকিৎসায় অকারণ খরচ কমাতে হবে, কখনোই মৃতদেহ আটকে রাখা যাবে না, কারণ ছাড়া রোগীর নানা টেস্ট করানো যাবে না। হাসপাতাল আর নার্সিংহোম তো কলকারখানা নয়, অন্য ব্যবসার মতো নয়। আমি আগেই বলেছি এটা সেবার জায়গা এবং সেবা কখনো বিক্রি হয় না। বেসরকারি হাসপাতালের দৌরাত্ম্য বন্ধে কড়া আইন, নজরদারি কমিশন গঠনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এদিনের বৈঠকে একটা বার্তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, এবার থেকে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সামনে এলে আর কোনোভাবেই হাসপাতালগুলিকে রেয়াত করবে না রাজ্য সরকার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। আমি রূপক বাবুর কাছে প্রথমে আসবো। আপনি নিজেও আজকে টাউন হলে উপস্থিত ছিলেন, আপনিও বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী দর্থহীন ভাষায় যে অভিযোগগুলো এবং তার যে মেসেজ সেটা পৌঁছে দিয়েছেন, আপনাদের কি বক্তব্য? সত্যি আজকে এই অভিযোগগুলো কেন ফেস করতে হলো আপনাদের? দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিয়েছেন, সমস্ত প্রাইভেট হাসপাতাল কিংবা প্রাইভেট হেলথ কেয়ার, যে আমাদের যে প্রাইভেট হেলথ কেয়ার যে একটা সেকশন রয়েছে, সেখানে প্রত্যেকটার উপরই আমাদেরকে বলেছেন
কিছু জিনিস আমি বলবো হয়তো হয়েছে ওভার দ্য টাইম, কিন্তু আজকের দিনটা এত বড় হয়ে গেছে প্রাইভেট হেলথ কেয়ার সেক্টরটা, শুধুমাত্র তো কতগুলো মুষ্টিমেয় কতগুলো হাসপাতাল তো নয়, প্রাইভেট কর্পোরেট হাসপাতাল, সেখানে অনেক ছোট ছোট নার্সিংহোম, মাশরুমিং নার্সিংহোম হয়ে গেছে। তো এই জায়গাটা কিছুটা ডিকন্ট্রোল হয়ে গেছে। এইবার যে অভিযোগগুলো যেগুলো এসেছে যে ফি বাড়িয়ে দেওয়া হয়, এগুলোতে নিশ্চয়ই এখানকার যে রেগুলেশনটা থাকা দরকার, আমরা অ্যাপ্রিসিয়েট করছি সেই রেগুলেশনটা থাকা দরকার। এবং যে জিনিসটা বলা হয়েছে আরেকটা জিনিস যে এমার্জেন্সি পেশেন্টকে ফেরানো যাবে না, আমাদের কিন্তু এই কতগুলো জিনিস কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। কেন স্মরণ করিয়ে দিতে হলো মুখ্যমন্ত্রীকে? এটা যেহেতু নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন থাকলে তো আজকের বৈঠকটার প্রয়োজন হতো না। আমি যেটা আগেই বললাম, যেটা এত বড় হয়ে গেছে জিনিসটা, যে এত ছোট ছোট নার্সিং হোম সমস্তটাই কিন্তু প্রাইভেট হেলথ কেয়ারের স্বাস্থ্যের মধ্যে পড়ছে, কিন্তু সেই জায়গাটা যে রেগুলেশনটা যেটা থাকা দরকার, সেই রেগুলেশনটা যদি আরো যদি শক্তভাবে হয়, আমার মনে হয় এই অভিযোগ অনেক কমে যাবে। এবং এই আজকের দিনে যে মুখ্যমন্ত্রী যে আমাদেরকে ডেকে যেটা বলছেন, হয়তো ভবিষ্যতে আরো হয়তো নাও বলতে হতে পারে। আমি আসবো আপনার কাছে, আমি ডক্টর সরকারের কাছে এর প্রসঙ্গে আসবো। ডক্টর সরকার, আজকে মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন একদম নির্দিষ্টভাবে ধরে ধরে, কোথাও কি মনে করেন যে, আমি বলছি না যে সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ তারাই অসৎ, সমস্ত চিকিৎসক তারাই অসৎ, কখনো না, কিন্তু সত্যি সত্যি একাংশের বিরুদ্ধে অভিযোগগুলো যে ওঠে, কোনোটা কি অস্বীকার করা যায়? যে জিনিসটা নিশ্চয়ই হয়তো অস্বীকার করা যায়, যে আমরা একজন চিন্তন মননশীল চিকিৎসক হিসেবে আমরা সবাই সবসময় চেয়েছিলাম যে একটা ইউনিফর্ম হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে কাজ করতে। তো এদেশের ডাক্তারদের অবস্থা কীরকম জানেন তো? আমাদের ডাক্তারদের অবস্থা হচ্ছে আমরা পিতা মাতার পরিত্যক্ত সন্তান। তো যেরকম কুন্তী কর্ণকে ভাসিয়ে দিয়েছিলেন জলে, ওই 47-এর 15ই অগাস্ট থেকে আপনারা হেলথ কেয়ারটাকে জলে ভাসিয়ে দিয়েছেন। যারা ভাসতে ভাসতে এধার ওধারে যেখানে ঠেকেছে সেখানে তার আগাছার মতো গড়িয়ে উঠেছে। এবং আপনার কথার আসার আগে একটা কথা বলবো, যে প্রত্যেকটি মানুষ, নেতা নেত্রী, রাজনীতিক, চিকিৎসক, অচিকিৎসক, নিজের বিবেকের দিকে দেখে এই প্রশ্নটা করুন যে কেন আমাদের মতো একটা পলিটিক্যাল ডেমোক্রেসির মধ্যে যে প্রায় 70% হেলথ কেয়ারকে প্রাইভেট সেক্টরে করা প্রয়োজন, কেন? প্রশ্ন চিহ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো যে আজকে ভারতবর্ষের 30টা স্টেটের মধ্যে এই যে একটা কিছুটা উৎকটভাবে এবং কিছুটা ক্রুডভাবে যে এই যে রেট, বিল, ওভার বিলিং, এই সমস্যাটা আমাদের দিকে ধেয়ে আসছে, কারণ আমরা প্রথম 10টা মেজর রাজ্যের মধ্যে আমরা একমাত্র রাজ্য নিজেদের অর্থনৈতিক সমস্যার মধ্যে অন্যান্য রাজ্য যেমন বিপিএল, পপুলেশন, হেলথ ইন্স্যুরেন্সকে অনেক বেশি ছড়িয়ে দিতে পেরেছেন, আমরা সেটা করাতে সক্ষম হইনি। আজকে কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, দিল্লি, প্রত্যেকটা মেজর স্টেটে, স্পেশালি ইফ ইউ আর ইকোনমিক্যালি উইক, 95% of that population is covered by government health insurance. সুতরাং তাদের মধ্যে এই যে একটা সাংঘাতিক আর্থিক প্লাস শারীরিক ক্রাইসিসের মধ্যে পড়াটা, এই ক্রাইসিসের মধ্যে পড়াটা আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতার মধ্যে এতটা পড়তে হয় না। আপনি যেটা বলছেন নির্দিষ্টভাবে একটা পয়েন্ট, ডক্টর সরকার, আবার আজই আমরা দেখেছি যে যখন নির্দিষ্টভাবে কোনো হসপিটালকে জিজ্ঞেস করা হয়েছে, যে তাদের কথা ছিল যে টোটাল পেশেন্টের 10%কে তারা ফ্রি ট্রিটমেন্ট দেবেন, ইনপেশেন্ট এবং আউটডোর পেশেন্টদের ক্ষেত্রে তারা 20%। দেখা গেছে তারা তাদের সেই কমিটমেন্ট সেটা রাখেননি, এটাও বাস্তবতা। দেখুন মৌপিয়া, সেটা তো ঠিক হয়নি, সেটাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। এবারে প্রাইভেট হসপিটালে দেখুন, আমি 2 দশক কাটালাম প্রাইভেট হসপিটাল সেক্টরে আমাদের এই রাজ্যে। সেখানে রূপক কিছু মনে করবেন না, আজকের যে মিটিংটা হলো সেখানে প্রথমে আমি যেটা হতাশ হলাম, আমাদের মতো সামান্য নগণ্য লোককে এইসব মিটিংয়ের দূর থেকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, যে আমার মনে হয় প্রথম যে জিনিসটা এই মিটিংয়ে হওয়া উচিত ছিল, যে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া থেকে একটা কনজয়েন্ট স্টেটমেন্ট রিড করা উচিত ছিল চিফ মিনিস্টারের কাছে, কারণ তিনি আজকে একটা ক্রুশিয়াল এজেন্ডা তিনি সামনে নিয়েছেন। ইট ইজ আ চ্যালেঞ্জ, যেটা স্মরণীয় কালের মধ্যে কোনো গভর্নমেন্টকে এইভাবে নিতে দেখা যায়। 1 নম্বর, না আমাকে প্লিজ শেষ করতে দিন, আপনি নিশ্চয়ই আসবেন। আর পরের কথাটা হলো
যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আজকেও আমি একটা খুব হতাশাজনক জিনিস দেখলাম প্রাইভেট হসপিটালসের মধ্যে, যে আমরা একটা অসুখের মধ্যে ভুগছি, তাকে বলে ব্র্যান্ড টক্সিসিটি। যে এখনো আমরা 20টা হসপিটাল মিলে যেন প্রত্যেকের কথার মধ্যে কোথাও না কোথাও একটা রেশ ছিল যে আমি আপনি এই হসপিটাল, এই ব্র্যান্ড, এই অমুক। তো সেই জিনিসগুলো না করে আজকে মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলতে সফল হলেন, উনি ওনার যে অভাব, অভিযোগ, যা পারসেপশন, যা ইনফরমেশন, উনি পরিষ্কার সেটা আজ বাড়িয়ে দিলেন। কিন্তু প্রাইভেট হসপিটালরা আজকে ফ্র্যাগমেন্টেড, বিচ্ছিন্নভাবে যে প্রেজেন্টেশনটা করলেন, আমার মনে হয় না যে এই প্রশ্নটা নিয়ে রূপক বাবুর কাছে আসবে। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীর্ঘক্ষণ রয়েছেন, তাদের বক্তব্য শুনে নি। দিলীপ রায় রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ দিলীপ রায়। হ্যাঁ ম্যাডাম, আমি ইস্টার্ন বাইপাস থেকে বলছি। বলুন। আচ্ছা, আমাদের তো 40খানা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, আমি কেন নার্সিংহোমে ভরসা করব? ধন্যবাদ আপনাকে। আমি ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ইন্দ্রনাথ চট্টোপাধ্যায় রয়েছেন, বলুন ইন্দ্রনাথ বাবু। হ্যাঁ বলছি, 2005 সালে আমি ঠাকুরিয়া থাকি, আমার মা বাড়িতে পড়ে গেলেন, হ্যাঁ কাছেই একটা সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে অপারেশন হলো, ওই নেক্সট আমার বোনের সার্জারি হলো, ওই দিন সাথে কাটের মধ্যে ফিরে মানে সুস্থ করে চলে এলাম। খরচ পড়লো হচ্ছে 99,900 সামথিং খরচা পড়লো। আমি ঠাট্টা করে বলেছিলাম যে 1 লক্ষ টাকা করলেই পারতেন, 1 লক্ষ টাকা মেডিক্লেম ছিল। আচ্ছা, 2007-এর 2 বছর পর থেকে সেই জায়গাতেই যন্ত্রণা শুরু হলো, প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। 2009-এর প্রথম দিকে আবার সেই ডাক্তারকে ফোন করলাম যিনি অপারেশন করেছিলেন, তাকে মাকে নিয়ে যেতে পারিনি। উনি বললেন যে আপনি অমুক জায়গায় অমুক নার্সিংহোমে ভর্তি করেছেন। আচ্ছা, সেখানে দ্বিতীয়বার ভর্তি করলাম, দ্বিতীয়বার আরো বড় অপারেশন হলো, 1.5 লক্ষ টাকা খরচা হলো একটা নার্সিংহোমে। আচ্ছা, এবার তিনি আমাকে অপারেশন হয়ে যাওয়া সংক্ষেপে বলবেন প্লিজ, আমি যাতে বেশি সংখ্যক মানুষ তাদের বক্তব্য নিতে পারে। মোটামুটি ভাবে আপনার যে বক্তব্য এখন অবধি সেটা বুঝতে পেরেছি। আমার সমস্ত দর্শকের কাছে রিকোয়েস্ট যে নির্দিষ্টভাবে যদি বক্তব্যটা বলেন আমি আসবো প্লিজ। আমরা হয়তো আজকের অনুষ্ঠানে এই ইন্ডিভিজুয়াল কেস অ্যালবাম গুলো হয়তো পরের কোন অনুষ্ঠানে কিছু সাধারণ মানুষের যে বক্তব্য সেটাও আমাদের আজকে ডেফিনেটলি শোনার প্রয়োজন রয়েছে, কারণ এই ইস্যুটা যেটাতে সাধারণ মানুষ ভুক্তভোগী, তাদের ভয়েসটা অত্যন্ত জরুরি। ডক্টর সরকার, আমি সোহিনীর কাছে এখানেই আসবো। সোহিনী, আপনি একটা চলচ্চিত্র অভিনয় করেছেন যেখানে আপনাকে অপারেশন, মানে আপনি সেখানে পেশেন্ট ছিলেন। আমরা যে রিয়েল লাইফ ছেড়ে রিয়েল লাইফে আসি, প্রাইভেট হসপিটালস তার পরিষেবা সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? দেখো, আমি খুব আই এম ভেরি লাকি, কারণ আমি যতবার কোনো ডাক্তারের কাছে গেছি প্রাইভেট বা সরকারি, আমার খুব ভালো চিকিৎসা আমি পেয়েছি এবং আমার দলের সবাইকার আমি এখন বসে ভাবছিলাম যে আমাদের যিনি ফ্যামিলি ডক্টর, খুব নাম করা শীতেশ দাশগুপ্ত, শীতেশ দা কিন্তু বহু বছর ধরে প্র্যাকটিস করছে, অসাধারণ ডাক্তার, কিন্তু শীতেশ দার এখনও নিজের গাড়ি নেই এবং শীতেশ দা একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে। আরেকজন আছে তমনাশ দা, সেও খুব ভালো ডাক্তার, তাকে আমরা মজা করে বলি, সেরকম প্রাইভেট প্র্যাকটিস করে না, তাকে মজা করে আমরা বলি যে তুমি কি ডাক্তার, কিন্তু তমনাশ দা কারেক্ট ওষুধ দেয়। এখন এইটাই ব্যাপার হচ্ছে যে আবার অনেক সময় আমি এরকমও দেখেছি, খুব বড় হাসপাতালে আমি দেখাতে গেছি, সব কিছু ঝাঁ চকচকে, কিন্তু ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করতে অসুবিধে হচ্ছে। উনি হয়তো এমন এসে ফর্মালি কথা বলে বেরিয়ে যাচ্ছেন যে আমি ওনার সাথে কমিউনিকেট করতে পারছি না। তবে কি বলতো, যে আই গেস ইটস এ ম্যাটার অফ লাক। আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি, আমার একটাই খুব স্যাড লাগছে যে এই যে সরকারি হাসপাতালে তো যাওয়া যায় না, আমি চট করে সরকারি হাসপাতালে যাব না, যদি অসুস্থ হই তাহলে আমি কোথায় যাব? তাহলে আমি বড় হাসপাতালগুলোতে যাব, মেডিকাতে বা আমৃতে, এইসব জায়গায় যাব। আজকে যদি সবগুলোকে খারাপ বলে দেওয়া হয়, যদি সবগুলোকে কোয়েশ্চেন করে দেওয়া হয়, খারাপ বলে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার একটা আশঙ্কা হয় যে তাহলে আমি কোথায় যাব এবার। আমি আসবো এই প্রসঙ্গে, আমরা ডেফিনেটলি আসবো। এবং একটু আগে যে কথাটা আমরা শুনছিলাম যে কোথাও কি যে বাণিজ্যিক চিকিৎসা, যেটা একটা শুধুমাত্র আর 5টা পেশার মতো একটা পেশার নয়, তার সঙ্গে মানুষের জীবন মরণ জড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আরেকটু দায়বদ্ধতা কি এক্সপেক্টেড নয়? এ প্রসঙ্গে আসবো। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, দেবাশিস চন্দ্র, বলুন প্লিজ। ম্যাডাম, আজকে যে মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিল, আমি আশা করি সারা পশ্চিমবাংলা খুব আনন্দিত হয়েছে এবং এই বার্তাটা কি কলে করে মানা হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ডেফিনেটলি এই প্রসঙ্গে উত্তর নেওয়ার চেষ্টা করব। সৃজনী ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, বলুন সৃজনী। সৃজনী বলুন। হ্যাঁ,
আমাকে আজকের আপনাদের প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগছে যে এই জিনিসটা তোলা হলো। অ্যাকচুয়ালি এরকম অনেকেই তো আমাদের মেনশন করা হলো যে ইন্ডিভিজুয়াল কেস যেন না বলা হয়, এটা ঠিক কথা, কিন্তু যখন কেউ পেশেন্টকে ভর্তি করে না, তো শুধু যে বিল বাড়ানোর প্রবলেমটা সেটা না, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লোকেরা ভুলে যাওয়া হচ্ছে যে ডাক্তারদের অ্যাভেলেবল পর্যন্ত পাওয়া যায় না। আমরা যে পেশেন্টের আপডেট নিতে চাইবো সেটা পর্যন্ত রেসিডেন্টরা অ্যাভেলেবল থাকে না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নই আপনি তুলেছেন। আমরা গত দুদিন ধরেও যে বিভিন্ন কেস স্টাডি দেখিয়ে এসেছি, তার মধ্যে এটাও একটা অন্যতম সমস্যার দিক হিসেবে উঠে এসেছে।